নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প অবশ্যই শেয়ার করবেন। শোনাচ্ছিলাম সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের কিনুগোয়ালার গলি। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। শান্তি কিন্তু পুরোপুরি নাটকটা না দেখেই চলে এসেছিল। না এসে উপায় ছিল না। এমন একটা ব্যাপার ঘটবে তা বুঝি সে জানত, আগেই টের পেয়েছিল। যেমন অমঙ্গল ঘটার আগে বাঁ চোখের পাতা নাচার মতো, হাত ফসকে আয়না পড়ে যাওয়ার মতো, স্ত্রী সুলভ কিংবা আরো সঠিক করে বলতে গেলে পশু সুলভ, সহজাত কিন্তু নির্ভুল অলৌকিক ঘ্রাণেন্দ্রিয়। নইলে সারাদিন যখন মনীন্দ্র পর্দার ওপাশে শুয়ে শুয়ে তার নাটক লিখেছে, অর্ধদগ্ধ বিড়ি সিগারেটের টুকরো মেজে স্তূপীকৃত হয়ে উঠেছে, তখন কই মনে হয়নি একবারও যাই লোকটা কি লিখছে দেখে আসি? কিংবা মনীন্দ্রের অসাক্ষাতে একবারও খাতার পাতা উল্টে দেখার কৌতূহল হয়নি? এদিকে বসে বাঘবন্দি খেলেছে, আপন খেলাতেই মত্ত ছিল। কিন্তু আজ বিকেলে ওর বন্ধু সদানন্দ যখন এসে নাটকের পুরো মহলা দেখতে যাবার কথা তুলল, তখন কি জানি কেন কৌতূহলটাই বড় হলো। শুরু হবার আগে আলাপ হলো নৃপনাথ বাবুর সঙ্গে, থিয়েটারের মালিক, আরো দু একজন। কেউ কেউ জিজ্ঞাসা করলে, নাটকটা তো আপনি আগেই পড়েছেন না? আমরা সেটাকে কেমন রূপ দিতে পেরেছি শুধু সেইটে দেখুন। শান্তি স্মিত মুখে বসেছিল, কথা বলেনি। তারপর শুরু হলো অন্ধকার প্রেক্ষাগৃহ, মনীন্দ্র পাশে, আরও ওপাশে সদানন্দ। কাঠ হয়ে বসে শান্তি প্রথম অঙ্ক দেখল। আশ্চর্য, এই নাটক সে পড়েনি, এর ঘটনাবলী কিছুমাত্র জানা নেই তার, তবু সব চেনা মনে হয় কেন? যে মানুষগুলো সাজ পোশাক পরে অঙ্গভঙ্গি করে মঞ্চের উপর বক্তৃতা দিয়ে যাচ্ছে, তাদের এই যেন প্রথম দেখছে না শান্তি। প্রয়োজন হলে সে বুঝিয়ে নাটকের দু একটা সংলাপ আগে থেকেই প্রম্পট করে দিতে পারে। প্রথম অঙ্কের শেষে মনীন্দ্র উঠে গেল। সাজঘরে তার ডাক পড়েছে। নাটক যত এগোয় শান্তির অস্বস্তি তত বাড়ে। পাশের আসন খালি, তার ওপাশে সদানন্দ মুগ্ধ চোখে অভিনয় দেখছে। দ্বিতীয় অঙ্কের শেষেও মনীন্দ্র এলো না। অন্ধকারে চোখ দুটো জ্বলে উঠেছিল শান্তির। আসবে না জানত, সাহস নেই ওর শান্তির মুখোমুখি বসবার। কিন্তু ততক্ষণে শান্তির কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। বারবার রুমালে মুখ মুছেও ঠেকানো যাচ্ছে না দেহ মনের এই সেদ রোমাঞ্চ। এতক্ষণে বুঝতে পেরেছে শান্তি কেন নাটকের পাত্রপাত্রীদের চেনা মনে হয়, আগে থেকে ঘটনাগুলোকে মনে হয় জানা। চতুর্থ অঙ্কের শুরুতে আর পারল না। শান্তি অকস্মাৎ আসন ছেড়ে উঠে দাঁড়ালো। সদানন্দের দিকে তাকিয়ে বলল, আমার বড্ড মাথা ঘুরছে, একটু বাসায় পৌঁছে দিয়ে আসবেন? সদানন্দ তন্ময় হয়ে দেখছিল, বিস্মিত হয়ে বলল, শেষ পর্যন্ত দেখবেন না? মাথা যে আমার ভারী ঘুরছে সদানন্দ বাবু, শেষ পর্যন্ত দেখতে গেলে দম বন্ধ হয়ে মারা যাব। অত্যন্ত ঠান্ডা নির্জীব কণ্ঠে কথাগুলো বলেছিল শান্তি। এতটুকু উত্তেজনা ছিল না, কিন্তু তবু সদানন্দের কানেও কেমন বিচিত্র বেসুরো ঠেকেছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল শান্তির দিকে। প্রায়ান্ধকার ঘর, কিছু বোঝা যায় না, তবু সদানন্দের মনে হয়েছিল শান্তির মুখখানা যেন একটাও আঁচড় না পড়া পাথরের দেওয়াল, তাতে ফোকরের মতো অন্ধকার দুটি চোখ আর ছোট্ট একটুখানি হাঁপানো হাঁ। মণিকে ডাকি তবে? সদানন্দ জিজ্ঞাসা করলে। কাজ কি ওকে বিরক্ত করে? শান্ত হেসে শান্তি বলেছিল, নিশ্চয়ই ব্যস্ত আছেন। আপনি বরং আমাকে পৌঁছে দিয়ে ফিরে এসে বলবেন আমি অসুস্থ হয়ে চলে গেছি। থিয়েটারের মহলা শেষ হলো 6টা কিংবা 6:30, কিন্তু মনীন্দ্রের সেদিন বাড়ি ফিরতে 1টা বেজেছিল। নিঃশব্দে দরজা ভেজিয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়তে যাচ্ছিল। শান্তি ততক্ষণ বিছানার উপর উঠে বসেছে। তুমি ঘুমোওনি? না, বলতে বলতে উঠে দাঁড়ালো শান্তি।
বিস্রস্ত অসম্বৃত উঠে গিয়ে দরজায় খিল দিয়ে এলো। সদানন্দের কাছে শুনলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছিল, শেষ পর্যন্ত না দেখেই। তাই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরলে বুঝি? কেমন আছি দেখতে? এই অন্ধকারে কি অবাস্তব শোনাচ্ছে শান্তির গলা। মুখটাকে মুখোশ পরা মনে হচ্ছে। দেখতে দেখতে সেই মুখোশের নিচেকার কুঞ্চন যেন একেবারে মিলিয়ে গেল। বিছানায় ফিরে এসে মনীন্দ্রকে নিবিড় করে জড়িয়ে ধরল শান্তি। তোমার নাটকে আমাকে একটা পার্ট দেবে? অভিভূত হয়ে গেল মনীন্দ্র। বিহবল কণ্ঠাশ্লিষ্টা শান্তিকে দূরে ঠেলে দিয়ে বলল, কি বলছো? আবার উঠে বসল শান্তি। মুখোশ মুখের ঠোঁট দুটি কঠিন হয়ে একটুখানি বেঁকে গেল শুধু। কেন? আমারই জীবন, আমারই চরিত্র, আমি পাঠ করতে পারবো না? গলে যাওয়া গলায় বললে, তোমার চামেলি দামিনী চপলাচ্ছে আমি ঢের ভালো করব, দেখো। নিষ্পন্দ মনীন্দ্র পরমুহূর্তেই শান্তিকে হাসতে শুনল। হালকা ঝরঝরে হাসি, কোচরে তেঁতুল বিচি নিয়ে আস্তে আস্তে ঝাঁকানোর মতো। তুমি এ ফন্দি বার করনি কিন্তু। ঘরের কথা নিয়ে নাটক লেখা টাকা উপায়ের মন্দ পথ নয়, কিন্তু আমার পাঠ নেওয়াতে আপত্তি করছো কেন? এসো না। প্রগলভ দ্রুত তরল গলায় শান্তি বলে গেল, এসো না, তাতে তো আরো বেশি টাকা। ঘরের কথা যখন, টাকাটা বাইরে যায় কেন? আর শোনা যায় না শান্তির এই নিষ্ঠুর নিশ্চিন্ত কণ্ঠের অক্লান্ত প্রলাপ। দরজা খুলে বেরিয়ে এলো মনীন্দ্র। কপালের রগ দুটি চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া লাগুক একটু। আর রুদ্ধশ্বাস ঘরে বিছানায় উপুর হয়ে শুয়ে বালিশের মধ্যে মুখ গুজে দিল শান্তি। চোখের জলে সব ভেসে যাচ্ছে জাগ। সমস্ত দেহ জুড়ে আকুল অশ্রুময় একটা চেতনা টলটল করছে। পোড়া চোখ দুটো দিয়ে বেরোতে পারে তার কতটুকু? সবকিছু ব্যর্থ হয়েছে সন্দেহ নেই। মনীন্দ্রের চোখের সম্মুখে এতদিন ধরে যা কিছু করেছে শান্তি, অন্য কোনো স্বামী হলে পাগল হয়ে যেত। অথচ মনীন্দ্র সব জানত। চোখ দুটো ওর খোলাই ছিল, কিন্তু সে চোখ জ্বালা করেনি। মনে মনে সবকিছু টুকে নিয়েছে। আর এতদিন পরে মনীন্দ্র ওর নাটকে সব জুড়ে দিয়েছে। আজ এতদিন পরে শান্তির মনে হলো, এত যে ওকে যথেচ্ছাচারের স্বাধীনতা দিয়েছে মনীন্দ্র, দেখেও না দেখার, বুঝেও না বোঝার ভান করছে, এর পেছনে একটা সুপরিকল্পিত আয়োজন আছে। মনে মনে হয়তো এমনি একটা চরিত্র এসেছিল মনীন্দ্রের, শুধু কল্পনার কিছুটা ফাঁক ছিল। শান্তিকে আপন পথে চলতে দিয়েছে শুধু ভালো করে দেখতে, ফাঁকাটুকু ভরবে বলে। রিয়ালিস্ট আর্টিস্ট মনীন্দ্র মনহীন মনন শিল্পী। শান্তি ওর রস সৃষ্টির রসায়নে গিনিপিগ ছাড়া কিছু না। শেষ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সমস্ত কান্না যেন শুকিয়ে গেল শান্তির। বালিশ থেকে মুখ তুললে আস্তে আস্তে, সারা মুখে ভিজে দাগ, গালের ওপর লেগে আছে দু একটা তুলোর আঁশ, দু একটা বা চুল। সিঁদুরের টিপটি গলে গলে ছড়িয়ে পড়ছে সারা কপালে। অল্প একটুখানি হাসিও ফুটে উঠল মুখে। এত বড় ভুলও মানুষ করে? সে কিনা ভেবেছিল ইন্দ্রজিৎকে ঈর্ষা করবে মনীন্দ্র। এত বছর ধরে মন নিয়ে নাড়াচাড়া করে করে মনীন্দ্রের নিজের মন শক্ত হয়ে গেছে। এখানে বসে ইন্দ্রজিৎকে নিয়ে যখন তাস কিংবা বাঘবন্দি খেলেছে শান্তি, মনীন্দ্র হয়তো পর্দার ওপাশ থেকে চেয়ে দেখেছে পোষা একটা বিড়ালকে যেন ঘটা করে শান্তি আদর করছে। মনীন্দ্রের মুখটা এমনি প্রশ্রয় প্রসন্ন। শান্তির হাতের খেলনা ইন্দ্রজিৎ, মনীন্দ্রের হাতের খেলনা শান্তি। চক্রাকার খেলার ছক। আঁচড়ে টাকা ভালো করে ঘষে ঘষে মুখটা পরিষ্কার করল শান্তি। চুলটা ঠিক করে কাপড় চোপড় গুছিয়ে আবার শুয়ে পড়ল। এত সহজে সে হার মানবে না। খেলা তো একদানেই ফুরোয় না। সারাদিন সবাই ঘুরে আপন আপন ধান্দায়। সন্ধ্যের ঠিক মুখে মুখেই একে একে জড়ো হয় আস্তানায়। কিনুগোয়ালার গলির সেবা সত্রে স্টোভে জল চাপিয়ে শকুন্তলা সম্মুখে বসে আছে, আর ছোট মোড়া নিয়ে শকুন্তলাকে ঘিরে বসেছে মেয়েরা। অনিমা, গীতা, স্টেলা, কোনো কোনো দিন কলেজ ফেরত নীলাও এসে জোটে। জলে চায়ের পাতা ফেলে ঢাকনাটা ভালো করে ফের এঁটে দিয়ে শকুন্তলা বলে, কি আছে তোদের কাছে? হিসেব দে সব একে একে। শকুন্তলাদি যেন কাবলিওয়ালার মতন করে, দাঁড়াও চা খেয়ে জিরিয়ে নি। অনিমার গীতা আজ পেয়েছে 5 টাকা করে, স্টেলা কিছু বেশি 10 টাকা,
20 টাকা আঁচলে বাঁধতে বাঁধতে শকুন্তলা বলে, শুরু হিসেবে মন্দ না, তবে আরো চাই। রোজই কিছু কল আসবে না, বাড়িটাও কিছু মেরামত করা চাই। খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিতে পারলে ভালো হতো। সব আস্তে আস্তে হবে শকুন্তলা দি। হবে, তা শকুন্তলাও জানে। অনেক খোয়ানোর পরেও এই আশাটুকু ছিল বলেই না শকুন্তলা আজ এই কটি মেয়েকে এক করতে পেরেছে। অনেক বানভাসির পর পায়ের নিচে আশ্বাস পেয়েছে স্বনির্ভর কঠিন মাটির। নার্সের জীবনের মহান ব্রতের উল্লেখেই গদগদ ডাক্তার উপাধ্যায়ের দলের কাছ থেকে যে সম্মান, যে স্বীকৃতি এই মেয়েরা পায়নি, এদের সেই জীবনের খোঁজ দেবে প্রতিশ্রুতি দিয়েছে শকুন্তলা। চোখের সম্মুখে মিছিলের মতো একে একে চলে যায় হাসপাতালের ছবিগুলি। অল্প মাইনে, অতিরিক্ত খাটুনি, তিক্ত মেজাজ নিয়ে আর্তদের বিছানায় ঘুরে বেড়ানো, দীর্ঘ রোগশীর্ণ আত্মীয় স্বজনের কাজ ছাড়া শয্যাশায়ীর দল কি করুন রুগ্ন আগ্রহে ওদের দিকে চেয়ে থাকত। হয়তো প্রত্যাশা করত একটুখানি মমতা কোমল ছোঁয়া, খেত ধমক, নিজেরা পেত ফাঁকি, দিতও ফাঁকি। চলছিল মন্দ না। ডাক্তার উপাধ্যায়ের শূন্যগর্ভ বড় বড় কথার বুদবুদ সেই ফাঁকির আকাশে উঠত। তার চেয়ে এই ভালো, এও কিছু বিনি সুতোর মালার ব্যবসা নয়, এখানেও টাকা পয়সার হিসাব আছে। কিন্তু নিজেদের রুটি এখানে রুচির সঙ্গে বাঁধা, পাওয়ার সঙ্গে সম্পর্ক আছে প্রয়োজনের। ঠকবেও না, ঠকাবেও না। মুখটা যথাসম্ভব কম ফাঁক করে হাই তুললে শকুন্তলা। সারা দুপুর ঘুমিয়ে শরীরে একটা মেদ মন্থরতা এসেছে। ওর ঘুম ভাঙা মুখখানা নাকি দেখতে ঠিক বাঘিনীর মতো হয়, মেয়েরা বলে। বাঘিনী? কতই যেন বাঘিনী দেখেছিস তোরা। কাটিয়েছিস চিরকাল কলকাতা শহরে, ফুটপাত থেকে ট্রাম, ট্রাম থেকে নেমে আবার ফুটপাতে। চায় চুমুক দিতে দিতে শকুন্তলা বললে, তোর আসতে আজ দেরি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম গীতা। বুড়ো খোকা ছাড়তে চাইছিল না। না কুন্তলাদি, ওষুধ খাইয়ে কম্বল চাপা দিয়ে চলে আসছি। বুড়ো ডেকে বলে, বই পড়ে শোনাও। আর তুই অমনি শোনাতে বসলি? শোনাবো না? রোজ হিসেবে 5 টাকা। আমাকে ছাড়া আর কাউকে বুড়োর বিশ্বাস নেই। ছেলে, বউ, নাতি, নাতনি কাউকে না। বলেছে সেরে উঠে আমাকে তীর্থে নিয়ে চলে যাবে। বলিস কি? একেবারে কেটে পড়ার মতলব? না, বুড়োর মন খুব ভালো। আমার জন্য বুড়ো আবার পাত্রও খুঁজছে শকুন্তলাদি। তোর অধঃপতন দেখে দুঃখ হয় গীতা। নিজে একটা জোটাতে পারলি না, শেষ পর্যন্ত একটা বুড়োর শরণাপন্ন হতে হলো ঘটকালির জন্যে। কাঁধে একটা তোয়ালে নিয়ে স্নান করতে চলে গেল শকুন্তলা। তৈরি হয়ে নিয়ে গে, তোরা একটু বস, আমার তো আবার রাত জাগা আছে। রাত্রের কাজগুলো শকুন্তলা নিজেই নেয়। বলে, রাত্রে তোদের পাঠিয়ে ভরসা নেই, কাঁচা বয়স সব, ফিরতে যদি না দেয়। আসলে সবাই জানে এটুকু শকুন্তলা করে দায়িত্ববোধ থেকে। এখনো ছেলে মানুষ ওরা। সারাদিন যে খাটছে, 2 পয়সা ঘরে আনছে, এই ঢের। কাজ কি ওদের ঘাড়ে রাত জাগার খাটুনি চাপিয়ে? এ বাসরে তো ফুলশয্যা নেই, জাগাটুকু আছে। স্নান করে ফিরে এলো শকুন্তলা। এখনো অল্প অল্প জল লেগে আছে চোখের পল্লব স্মৃতি প্রান্তে। কানের লতিতে 2 ফোঁটা ঝুলছে দুলের মতো। শুকিয়ে আসা সাবানের ফেনা এখনো লেগে আছে ঘাড়ের কাছে, নাকের ডগায়, চিবুকে, গলায়। ঢিলে সেমিজের ওপর আলগা করে শুকনো একটা শাড়ি কোমরে 1 ফেটটা জড়িয়েই চলে এসেছে শকুন্তলা। এটা ভেজালহীন মেয়ে রাজ্য, এখানে অত জড়সড় লজ্জার প্রয়োজন নেই। শুকনো আঁচল দিয়ে মুখটা রগড়ে শকুন্তলা সবার মুখের দিকে তাকালো। কি দেখছিস হাঁ করে? মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে অনিমা বললে, তোমাকে বাইরে পাঠিয়ে ভরসা পাই নে শকুন্তলাদি। এই রূপে সিকিও যদি আমাদের থাকতো। সিকি? শাড়ি দিয়ে ডুলির মতো শরীরটাকে ঘিরে দাঁত দিয়ে পাড়ের কাছে চেপে জামা পরছিল শকুন্তলা। পেছন ফিরে ঘাড়ের ওপর দিয়ে ফিরে চেয়ে বলল, সিকি কেন? দুয়ানি থাকলেও বটতে যেতিস। কিন্তু টাকা হয়েই কি সুখে আছে রে, দেখছিস নে খালি গোল হয়ে গড়াচ্ছি। ঈষৎ রোমধূসর পরিপুষ্ট বাহু সম্মুখের দিকে এগিয়ে দিয়ে বলল,
এসব দেখেও কেউ আমার কাছে এগোতে সাহস পাবে ভেবেছিস? বয়স্কে না হোক, চর্বিকে তো দূর থেকেই দণ্ডবৎ করবে। শকুন্তলা সাজ পোশাক পরে বেরুবে বলে তৈরি। ঠিক সেই সময় এলো ললিতা। যখনই আসে এমনি শব্দ না করেই আসে। দরজার বাইরে দাঁড়িয়ে এক পায়ে ভর করে চৌকাঠে ঠেস দিয়ে জুতো ছাড়ে। কৃষ্ণশ্যাম আরেকটি পায়ের আভাস যে সকলের চোখে পড়ছে সেটুকু বুঝি টের পায় ললিতা। লজ্জায় মাথা তুলতে পারে না। শকুন্তলা বলে, জুতো পায়ে ঘরে ঢোক ললিতা, এটা নিষ্ঠাবতী বিধবার ঘর নয় যে জাত যাবে। ললিতা আরো সংকুচিত হয়ে পড়ে। শীর্ণ শ্যামল কপলে আরো একটু লাজুক রক্তের ছোপ লাগে। অনিমা বলে, পালিয়ে এলি বুঝি ললিতা? এতক্ষণে ললিতা চোখ তুলে চাইলে, কেন, আমি বুঝি এমনি আসি না? বড় করে একটা শ্বাস ফেলে শকুন্তলা কপট ক্ষোভের সুরে বলে, কই আর আসিস ললিতা? তোর সেই মেডিকেল স্টুডেন্টটিকে পেলে কি আর আসিস? ভারী হিংসে হয়। কবে একদিন ওর সঙ্গে একটা বোঝাপড়া হয়ে যাবে। বল না, কি দেখে ভুলেছিস? সে কি আমার চেয়েও বেশি সুন্দর? গ্রীবাভঙ্গি করে শকুন্তলা তাকালো। স্নান মসৃণ মুখ, টানা ভুরু, শক্ত করে বাঁধা চুল। সেদিকে তাকিয়ে কথা বলতে গিয়ে ললিতার গলা কেঁপে গেল। কাঁদো কাঁদো মুখভঙ্গি করে বলল, কেন কুন্তলাদি, আমি তো আসি, ফুরসত পেলেই আসি। সেই ফুরসতই আজকাল বড় কম পাচ্ছিস ললিতা। বরাবরের জন্য আসবি বলেছিলি, আজও এলি না। আমরা সব সদর দরজা দিয়ে গটগট করে বেরিয়ে এলাম পথে, আর তুই এখন আবার ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিচ্ছিস, কখন দরজা খুলবে এই আশায়। শকুন্তলার নেহাত যাবার সময় হয়ে গিয়েছিল তাই, নইলে আর কিছুক্ষণ ওর কথার ছুরি সইতে হলে ললিতা কেঁদে ফেলত। কথার যখন কোনো জবাব থাকে না, সারা মন হাতড়েও পাওয়া যায় না কোনো কৈফিয়ত, কান্না আসে তখনই। মনে মনে ললিতাও তো জানে, যত তীর তীক্ষ্ণ করেই বলুক, সত্যি কথাই বলছে এরা। কিন্তু এদের কাছে প্রাণ গেলেও ললিতা স্বীকার করতে পারবে না, আজও অরবিন্দ, সেই 6th ইয়ারের স্টুডেন্টটি আসবে বলে অনেকক্ষণ অপেক্ষা করেছিল। একসঙ্গে সিনেমায় যাবে বলে ঠিকও ছিল। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে মিনিটের পর মিনিট অপেক্ষা করেছে ললিতা, 1.5 ঘন্টার ওপর। তারপর 7টাও বেজে যেতে চলে এসেছে এখানে। খিড়কির দরজায় ঘা দিচ্ছে, কে জানে শকুন্তলাদের ঠিক কথাই বলেছে কিনা। কিন্তু নিভৃত একটি পরিচ্ছন্ন সংসার কল্পনা করে ললিতা এখনো মনে মনে ক্লান্ত দিনের শেষে ও বিনিদ্র রাতে রঙিন হয়ে ওঠে সন্দেহ নেই। এদের সেবাসত্রের পরিকল্পনায় সেও উৎসাহের সঙ্গে সায় দিয়েছিল, কিন্তু সে বুঝি ঝোঁকের মাথায়। আসলে ললিতা ব্যগ্র হয়ে উঠেছিল হাসপাতাল থেকে বেরিয়ে আসার জন্যে। আর ভালো লাগে না এই রোগ, রোগীর নিরন্ত ক্লান্তি। টেম্পারেচার চার্ট লিখে লিখে হাত আর সরে না। এর চেয়ে ধোবার হিসেব লিখতে পেলে ললিতার ঢের বেশি খুশি হতো। মেজার গ্লাসে ওষুধ নিয়ে বিবর্ণ মুখগুলোর কাছে যাওয়ার চেয়ে সন্ধ্যাবেলা চিনি আর লেবু মেশানো শরবত একটি বলিষ্ঠ মুগ্ধ হাতে তুলে দেওয়া ঢের বেশি মধুর। ঠিক সেই সময় সদরে কড়া নড়ে উঠল। শকুন্তলা জানালা থেকে ঝুঁকে পড়ে নিচে তাকালো। অসময় আবার কে? আজ আর বেরুতে দেবে না দেখছি। ঠিকে জি বুঝি দরজা খুলে দিয়েছিল। একজোড়া জুতো সিঁড়ি বেয়ে উঠে এসেছে একেবারে দোতলায়। গলা খাঁকারি দিয়ে জিজ্ঞাসা করছে, শকুন্তলা দেবী আছেন? শকুন্তলা বললে, দেখে আসি আবার কে। জি, ওকে অফিস ঘরটাতে বসতে বলো। সিঁড়ির ঠিক সম্মুখে পাশের ঘরটারই নাম অফিস ঘর। ভেজানো দরজা ঠেলে শকুন্তলা সেই ঘরে ঢুকে গেল। ঢুকতে গিয়েই শকুন্তলা যে 2 পা পিছিয়ে এসেছিল সেটা এ ঘরের কারুর চোখে পড়ল না। সবাই উৎকণ্ঠ হয়ে আছে। ও ঘরের আলাপের ছিটে ফোটাও যদি ছিটকে আসে এ ঘরে। বিবর্ণ গলায় শকুন্তলাকে বলতে শোনা গেল, আপনি? ভারী গলায় জবাব এলো, আমি। কিন্তু আগে তো তুমি আমাকে তুমি বলতে না? অবশ্য ঠিক মনে নেই, কম বছর কেটে গেল না। বসতে বলবে না চেয়ার টেনে নিয়ে নিজেই বসবো? বসুন। চেয়ার টানার শব্দ শোনা গেল। কি দরকারে এসেছি সেটা চটপট বলে ফেলতে এখনই বলো না, এই অনুরোধ। একটা সিগারেট ধরাতে দাও। এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে সব দেখি শুনি। আমার ঠিকানা কোথায় পেলেন?
ফস করে দেশলাই জ্বালানোর শব্দ এলো। 30-এর ওপর বয়স হলো তোমার শকুন্তলা, এখনো বড় ছেলে মানুষের মতো প্রশ্ন করো। আমি একজন ঝানু সাংবাদিক, জানো না? সারা দুনিয়ার খবর আমার নখাগ্রে। আর কলকাতা শহরের চেনা অথচ হারানো একটা মানুষের ঠিকানা সংগ্রহ করতে পারবো না? আমাকে এমন অপদার্থ ভাবো নাকি? আমি তো হারাইনি, স্বেচ্ছায় চলে এসেছিলাম। দাঁতে জিভ ঠেকিয়ে আফসোস সূচক একটা অব্যয় উচ্চারণ করতে শোনা গেল আগন্তুককে। জানি তুমি হারাওনি, হারিয়েছিলাম আমি। তুমি কিন্তু বেশ মোটাসোটা হয়েছ শকুন্তলা। তোমাকে দেখলে ভালো করে যে ফোটেইনি সেই মেয়েটিকে মনে পড়া শক্ত। কঠিন সুরে শকুন্তলাকে বলতে শোনা গেল, কাজের কথা বলুন, ও ঘরে সব মেয়েরা রয়েছে। মেয়েরা? হো হো, তোমার সেই আশ্রম বালিকাদের কথা বলছো? দুষ্মন্তদের আসবার সময় হলো বুঝি? আমাকে একটু আগে থেকে বলে দিও, ঠিক সময় চলে যাব। আপনার চলে যাবার সময় এসেছে। সজোরে সিগারেটে টান দেবার শব্দ এলো। আগন্তুক বললে, তাড়িয়ে দেবার বেশ মোলায়েম পদ্ধতি আবিষ্কার করেছো দেখছি। কিন্তু তুমি আমাকে মিছিমিছি সন্দেহের চোখে দেখছো শকুন্তলা। দেখছো না আমি একেবারে বদলে গেছি? তোমাকে ছুঁয়ে বলতে পারি, একেবারে সেরে গেছি আমি। বুকের ছাতি 38, আমি এখন একজন সুস্থ সবল নাগরিক। জেনে সুখী হবে শকুন্তলা, আমি ফের বিয়ে করেছিলাম, একটি ছেলেও হয়েছে আমার। আশ্চর্য হচ্ছ? আশ্চর্যের কি আছে? হ্যাঁ, ছেলে আছে আমার। সে অন্ধ বিকলাঙ্গ কিছু হয়নি। শুনেও অবাক হচ্ছ না? না, কিন্তু আপনি এবার আসুন, আমারও দেরি হয়ে যাচ্ছে। এখনই দেরি? সবে তো 8টা। তোমাদের রাত বুঝি এত তাড়াতাড়ি শুরু হয়ে যায় শকুন্তলা? থাক, আর ভ্রুকুটি করো না। কাজের কথা নিয়ে এসেছিলাম। দরজাটা ভালো করে ভেজিয়ে দাও বলি। আর কিছু শোনা গেল না। প্রায় মিনিট 5 পরে সিঁড়ি দিয়ে একজোড়া জুতোর নেমে যাওয়ার শব্দ পাওয়া গেল। তখনও ঘরের দরজা ভেজানো, শকুন্তলার সাড়া নেই। আস্তে আস্তে দরজা ঠেলে ভেতরে তাকালো মেয়েরা। পা টিপে টিপে এগিয়ে এলো। টেবিলের ওপর রাখা হাত দুটির মধ্যে মুখ ঢেকে বসে আছে শকুন্তলা। ওদের পায়ের শব্দে মাথা তুলল। কম্পিত পল্লবের নিচে থমথমে চোখ, ঈষৎ রক্তাভ। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে শকুন্তলা চুল ঠিক করে নিল। বিবর্ণ গলায় বললে, বড্ড দেরি হয়ে গেল। কাল থেকে একটা নেপালি দারোয়ান রাখতে হবে দেখছি। আর কোনো কথা বলল না শকুন্তলা। জোড়া জোড়া চোখে কণ্টকিত কৌতূহলের জবাব দিল না। বাইরে থেকে দরজা ভেজিয়ে নেমে গেল। পরদিন দুপুরে ক্লাস ছিল না। খেয়ে উঠে নীলা ছাতে গিয়ে চুল শুকোচ্ছিল। হঠাৎ দেখতে পেলে ও বাড়ির জানালা থেকে শকুন্তলা ওকে ডাকছে। কি করছেন? আসুন না, একটু গল্প করি। মেয়েরা সব যে যার কাজে বেরিয়ে গেছে। শকুন্তলা স্নান সারা, চোখে মুখে নেই রাত জাগার ক্লান্তি কিংবা কাল সন্ধেবেলার গ্লানির লেশও। মাথায় 2 বালতি জল ঢালতেই সব বুঝি ধুয়ে মুছে গেছে। মুখের রেখাকটি আবার সহজ হয়ে এসেছে। একটু চাপা নাকটির দুপাশে চোখ দুটি আবার পরিহাস তরল। বালিশের ওপর মাথা রেখে শকুন্তলা শরীরটাকে যেন দীর্ঘতর করে দিয়েছে আলস্যে। পানও খেয়েছে বুঝি একটা। লঘু গলায় নীলাকে জিজ্ঞাসা করলে, কাল সন্ধেবেলা আপনি খুব অবাক হয়েছিলেন না? নীলা স্মিত কুণ্ঠিত মুখে চেয়ে রইল, কিছু বলল না। জিজ্ঞাসা করবেন না কিছু? আজ একেবারে স্বচ্ছন্দ শকুন্তলা, সব কথা খুলে বলবে বলে বুঝি দৃঢ় প্রতিজ্ঞ। কে এসেছিল কাল? দ্বিধাজড়িত গলায় নীলাকে অগত্যা জিজ্ঞাসা করতে হলো। চেনেন না? বনমালী সরকার আজকাল ডাক সাইটে সাংবাদিক একজন, ওকে চেনেন না? তুষ্ট হলে কাগজে কাগজে সেবাসত্রের প্রশস্তি ছাপা হয়ে যায় এক্ষুনি। আবার একটু থেমে শকুন্তলা বলে, আবার রুষ্ট হলে কেচ্ছার ঢাকও বাজাতে পারে। আমার সঙ্গে কি সম্পর্ক ভেবে অবাক হচ্ছেন? না না, যা ভাবছেন তা নয়। প্রেমিক প্রেমিক নয়, আমার স্বামী ছিল। আপনার স্বামী? যত চপলতা ছিল সব গলায় ঢেলে দিয়ে শকুন্তলা বললে, কেন, নার্সগিরি করছি বলে আমাদের স্বামীও থাকতে নেই নাকি? শুনুন তবে, এই বনমালী সরকারের সঙ্গে আমার একদিন রীতিমতো মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছিল।
ওর সঙ্গে আমি 6 মাস ঘরও করেছি। আরো শুনবেন? স্টোভটায় চায়ের জল চাপিয়ে দিন না একটুখানি, আমার ভাই আজ উঠতে ইচ্ছা করছে না। শুয়ে শুয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে ডান পায়ের পাতা ঘষতে ঘষতে শকুন্তলা বললে। সেদিন আস্তে আস্তে ওর কাহিনী বলেছিল শকুন্তলা, একটি একটি করে বাদাম ছাড়িয়ে খাওয়ার মতো, শরীরের লুকোনো ক্ষত দেখানোর মতো। ক্ষত আর কই, শুকিয়ে গেছে, দাগটুকু আজ চোখে পড়ে কিনা পড়ে। উপুর হয়ে চায়ের পেয়ালায় একটু একটু করে চুমুক দিচ্ছে শকুন্তলা। খোলা চুলের রাশ পিঠ ছাড়িয়ে সারা বালিশে ছড়িয়েছে, তার ছায়ায় ওর চোখ দুটিকেও নীলার মনে হয়েছে বন সরসীর মতো অস্পষ্ট ধূসর। আমারও বিয়ে হয়েছিল, বললে শকুন্তলা, ওই বনমালী সরকারের সঙ্গে। তার পরেরটুকু শুনুন এবার। বিয়ে হলো, কিন্তু লোকটাকে আমার ভালো লাগলো না। কোনোদিনই লাগতো না। আমার বিয়ের আগেই আমার মার বাসায় যেত কি না। আমার মা ছিলেন মিডওয়াইফ, আমরা ভাই 2 পুরুষের ধাত্রী। ওই স্থূল চেহারা, কর্কশ স্বর, খেলো রসিকতা সব মিলিয়ে লোকটাকে কেমন ইতর স্থূল প্রকৃতির মনে হতো। তবুও আপত্তি করলাম না। দাইয়ের মেয়েকে এত কম টাকায় আর কেউ বিয়ে করতে রাজি হতো না। বিয়েও করলাম, এমনকি স্বামীকে ভালোবাসা দিতেও তৈরি হয়েই ছিলাম। বাঙালির মেয়ে স্বামীকে ভালো না লাগলেও ভালোবাসা দিতে জানে। আর ভাই, ছুঁয়ে বলছি আপনাকে, দরকারও হয়েছিল। বয়স 20 পার হয়েছিল, স্বাস্থ্য আমার বরাবরই ভালো। 16 থেকে 21 পর্যন্ত কাটিয়ে দিয়েছি কোনো রকমের দাঁতের দাঁত চেপে কৃচ্ছতার ভেতর দিয়ে। আর পারছিলাম না। ভাবলুম, বিয়ে হলে মন না বাঁচুক, শরীরটা তো বাঁচবে। দুটোকে একসঙ্গে বাঁচিয়ে রাখা যখন যায় না, গেলই না। আপনার বিয়ে হয়নি ভাই, সব কথা বুঝতে পারবেন না। তবু আভাসে আপনাকে বলি, আশা পড়ল না। দুদিক থেকেই ঠকলাম। না ভরল মন, না জুড়ালো দেহ। কেন? আবিল অলস রক্তিম চোখে শকুন্তলা ওর দিকে চেয়ে আছে। নীলা মোহাচ্ছন্ন ক্ষীণ গলায় জিজ্ঞাসা করল, কেন? কেন? নীলার প্রশ্নটার পুনরাবৃত্তি করল শকুন্তলা। একটুখানি হাসল। বিয়ের পর প্রথম কদিনও বুঝতে দেয়নি, নানান রকম ছুতো করত। তারপর একদিন 1 সপ্তাহ না যেতেই সব জানলুম। আমার স্বামীর দেহ কীটদষ্ট। ধাত্রীর মেয়ে তো আমরা, সহজেই বুঝতে পারি। জোর করে জিজ্ঞাসা করলাম যখন, ও আর লুকোতে পারল না, স্বীকার করল অকপটে। মেশে থাকতে বয়স 32 হয়েছিল, অথচ বিয়ে করার সামর্থ্য হয়নি। ওকেই বা দোষ দিই কি করে? বেশি নয়, 1 দিন 2 দিন কি 3 দিন, ওই যথেষ্ট। ক্ষণস্বর্গ কিনেছে অক্ষয় রোগভোগের নরকে। স্তম্ভিত ভাবটা কাটতে দেরি হয় না। কান্নাকে শুকিয়ে দিলুম মনের জ্বালায়। কঠিন গলায় ওকে জিজ্ঞাসা করেছিলাম, মনে আছে? তবে আমার এ সর্বনাশ করলে কেন? মাথা নিচু করে বসেছিল। বললে, কি করব, লোভ সামলাতে পারিনি, এখন অনুতাপ হচ্ছে। অনুতাপ কথাটায় হাসি পেয়েছিল। ওতে শাস্ত্রীয় প্রায়শ্চিত্ত হয়তো হয়, কিন্তু ক্ষতিপূরণ হয় না। তারপর? নীলা জিজ্ঞাসা করল। বালিশটা ভালো করে কনুয়ের নিচে টেনে নিল শকুন্তলা। কিছুক্ষণ 2 হাতে মুখ ঢেকে রইল। ভাঙা গলায় বলল, সবই বলবো। আসল পরীক্ষা শুরু হলো তারপর। একসঙ্গে আর থাকা চলে না। আলাদা বিছানা হলো, শেষে আলাদা ঘর। কিন্তু 2 ঘরের মধ্যেও তো ছিটকিনি থাকে। লজ্জার কথা কি বলবো ভাই, আমি ওকেই যে শুধু বিশ্বাস করতে পারতাম না তা নয়, নিজেকেও না। কি মর্মান্তিক দেহান্তক জ্বালায় আরো প্রায় 2 সপ্তাহ কেটেছিল আপনাকে বোঝাতে পারবো না। আলাদা ঘরের দীর্ঘ রাত্রিজোড়া একাকিত্ব যেন আগুনের মতো লকলকে হয়ে পুড়িয়েছে। চোখে আগুন, জিভে আগুন, ঠোঁটে, বুকে। কলে গিয়ে জল ঢেলেছি, তবু নেবেনি। শেষে একদিন ছিটকিনিও খুলেছিলাম। খুলেছিলেন? হ্যাঁ, তারপর দিন থেকে খবরের কাগজে কাজ করত তো, বরাবরের মতো নাইট ডিউটি নিলে। বললে, এই ভালো, তোমার দেহে এ রোগ আমি সঞ্চারিত করে দিতে চাই না। আমিও বললাম, সেই ভালো, অন্ধ বিকলাঙ্গ সন্তান সইতে পারবো না।
কিন্তু এ তো ভাই পিছনে হটা হলো, সমস্যার সমাধান তো নয়। আরও প্রায় মাসখানেক কেটে গেল। রোজ রাত্রি 9টা বাজতেই ও বেরিয়ে যেত, আর আমি দরজায় খিল দিয়ে একা একা কাটাতাম। শেষে একদিন নিজেই ঘুচিয়ে দিলাম মিথ্যা ধিক্কৃত স্ত্রী জীবন। ও বাড়ি ছেড়ে এলাম, সিথি থেকে মুছে দিলাম সিঁদুরের ঠাট্টাটা, হাসপাতালে চাকরি নিলাম। আবার বালিশে মুখ রেখে অনেকক্ষণ ধরে দম নিলে শকুন্তলা। তারপর উঠে দাঁড়িয়ে চুল আলগোছে বাঁধতে বাঁধতে বললে, আজ এতদিন পরেও এসেছিল, সেরে গেছে, আবার বিয়ে করেছিল, সুস্থ সবল ছেলেও হয়েছে একটা, শুনিয়ে গেল। সমাজে ওর ঢের প্রতিপত্তি, সেই বউটাও মারা গেছে, বলে গেল আমাকে আবার ফিরে নিতে চায়। বলুন তো যাব কি না? কি জানি, যা ভালো বোঝেন করবেন। খেপেছেন আপনি? আর কি ফেরা চলে? হাসপাতালে কাজ নিয়ে আমি লোক তো কম দেখলুম না, সাধু মতলববাজ প্রৌঢ় মিনমিনে তরুণ। জীবনকে দেখেছি অনেক দিন থেকে, অনেক আঘাত, অনেক প্রলোভন। আজ আর আমার কোনো মোহ নেই। এত রুগ্ন জীবন দেখেছি বলেই না সঙ্গে সঙ্গে এর পটভূমিকায় সুস্থ বলিষ্ঠ জীবনও আমি কল্পনা করতে পেরেছি। শরীরকে ঘুম পাড়িয়েছি, কিন্তু মনকে জাগিয়েছি সাহস দিয়ে। তারপর এই কটি মেয়েকে নিয়ে গড়ে তুলেছি এই সেবাসত্র। এরা আমার মুখ চেয়ে আছে, এখন এদের ফেলে সব ভেঙে দিয়ে হাতাখুন্তি ধরতে গেলে লোক হাসবে যে। ওপরের দিকে তাকিয়েছিল ইন্দ্রজিৎ। নীলার পায়ের শব্দে চেয়ে বলল, আসুন। একটু হাসতে চেষ্টা করে বলল, অবশ্যই শুধু আসুনই বলতে পারি, বসুন বলবো যে এ ঘরে এমন একটা বাড়তি আসবাব নেই। কি করছিলেন শুয়ে শুয়ে? কড়িকাঠ। পুরনো বাড়িগুলোর এই একটা মস্ত সুবিধে নীলা দেবী, কড়িকাঠ থাকে, গোনা যায়। নতুন বাড়িগুলোয় কড়িকাঠ থাকে না, অন্যমনস্ক হবার একটা স্থির অবলম্বন থেকে ওখানকার বাসিন্দারা বঞ্চিত। এখন তো সেরে গেছেন। নীলা শিয়রের জানালা খুলে দিয়ে বললে, একটু আধটু ঘুরে এলেও পারেন, দেখুন তো বাইরে কি চমৎকার রোদ। লম্বা লম্বা আঙুল দিয়ে দীর্ঘ অবিন্যস্ত চুল পিছন দিকে ঠেলে দিয়ে ইন্দ্রজিৎ দেয়ালে পিঠ দিয়ে উঠে বসল। ক্লান্ত গলায় বলল, যাব তো, কিন্তু কোথায়, কার কাছে? তক্তপোস্টারই একটা প্রান্ত দেখিয়ে বলল, বসুন না ওখানে। তবু ভালো আপনি এলেন, কথা বলার লোক পাওয়া গেল। হঠাৎ কি মনে হলো নীলার, জিজ্ঞাসা করে বসল, শান্তি দিয়ে আসেন না? কই আর আসেন। শীর্ণ পিঠ চিবুকে হাত বুলিয়ে কর্কশতা অনুভব করতে চেষ্টা করল ইন্দ্রজিৎ। এলেও চলে যান, তবে দুবেলা বরাদ্দ 2 থালা ভাত ঠিক মতোই জুটছে, এই যা। বোকার মতো নিরর্থক একটু হাসি যোগ করে বলল, বসতে বলতেও ভরসা পাইনি এখন, হয়তো শুনতে হবে মাথা ধরেছে কিংবা কাজ আছে। বলতে পারেন কি এত কাজ পড়েছে শান্তি বৌদির? নীলা বললে বটে, কি জানি, কিন্তু কিছু জানত বই কি। মনীন্দ্রের প্রথম বইটা 30 রজনী হয়ে গেল, দ্বিতীয় একখানা নাটকও সমাপ্ত প্রায়। আজকাল বাইরে বাইরেই কাটে মনীন্দ্রের বেশিরভাগ সময়, শান্তিও ঘোরে বাইরে বাইরে। ইন্দ্রজিৎকে দিয়ে হয়নি। মনীন্দ্রকে জব্দ করার কঠিনতর পথ শান্তি বুঝি পথে পথেই খুঁজছে। কিছুদিন আগে হলে নীলা শান্তিকে হয়তো জিজ্ঞাসা করতে পারত। আজকাল ওদের দুজনের মধ্যে কোথায় একটা চিড় খেয়ে গেছে। নীলাকে এড়াতে চায় যেন শান্তি, দেখা হলে হাসে কম, কথা বলে আরো কম। ভাত এখনো জুটছে, ইন্দ্রজিৎ বলে চলল। অবশ্যই কতদিন জুটবে বলতে পারিনি। এ মাসের টাকা এখনো আসেনি বাড়ি থেকে, জানেন তো আমি এখনো পরোপজীবী। এদিকে ডাক্তার বলছে ওষুধ খেতে, একটা টনিক, কোথায় পাই বলুন অত টাকা? ছেঁড়া জুতো শোক না হয় নাই করলাম। ওসব এখন ভাববেন না, নীলা আশ্বাস দিল, বরং যে কদিন সেরে না উঠছেন সে কটা দিন বই টই পড়ে কাটিয়ে দিন। কোথায় বই? হতাশার শ্বাস ফেলল ইন্দ্রজিৎ। কেনবার টাকাই বা কোথায়? আঁচলের নিচের থেকে এতক্ষণে একটা বই বের করল নীলা। ঝকঝকে নতুন মলাট, উজ্জ্বল অক্ষরে নাম ছাপা একটা আধুনিকতম কাব্য সংকলন। দেখি দেখি। আগ্রহাতি সজ্জে প্রায় ঝাঁপিয়ে পড়তে চাইল ইন্দ্রজিৎ। কি দুষ্টুমি খেলে গেল নীলার মনে,
ইন্দ্রজিতের ঔৎসুক্যের বাড়াবাড়ি দেখে বইখানা লুকিয়ে ফেলতে চাইল ফের আঁচলে। ইন্দ্রজিৎ ততক্ষণে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে যেন ওর গায়ে। দুর্বল শরীর সামলাতে পারেনি হয়তো। একটু পরে দুজনেই উঠে বসল যখন নীলার আঁচল ইন্দ্রজিতের মুঠিতে, আলগা খোঁপা ভেঙে পড়েছে সহস্র ধারে, বিছানার ওপর বইখানা আধখোলা। পাতা উল্টে ইন্দ্রজিৎ যেন আরো অবাক হয়ে গেল। আপনার বই? কবিতার বই আপনি কিনেছেন? আপনি কবিতা পড়েন? নীলা তখন বুঝি অল্প অল্প হাঁপাচ্ছে, শ্বাস উত্তাল বুক, চোখের মনি দুইটি দৃষ্টি বিচিত্র, আশঙ্কাতুর। একটা হাত বাড়িয়ে দিয়ে থর থর কপট কোপ গলায় বলল, দেখুন দেখি কি করলেন, আমার হাতটা ছড়ে গেল। ততক্ষণ বইখানা খুলে চোখের সম্মুখে মেলে ধরেছে ইন্দ্রজিৎ। কার হাত ছড়ে গেল কিনা ভ্রুক্ষেপ নেই। আস্তে আস্তে হাতখানা টেনে নিল নীলা, বলল, আমি কিনেছি বইটা। আমি বুঝি কবিতা বুঝি না মনে করছেন? তারপর ইন্দ্রজিৎকে অবাক করে বইটা টেনে নিয়ে একটা কবিতা আস্তে আস্তে পড়েও শোনালো। বইটা মুড়ে রেখে নতস্বরে বললে, মনে হচ্ছে আমাদের এ যুগের কবিদের, বুঝতে পারছি ক্রমে ক্রমে। প্রত্যুত্তরে ইন্দ্রজিৎও একটা কবিতা পড়ে শোনালো। ক্রমে বেলা গড়িয়ে গেল। একটা কবিতা, দুটো কথা, দুটো কথা, একটা কবিতার সাঁকো পাড়ি দিয়ে ওরা পৌঁছেছে সন্ধ্যার প্রান্তে। একটু একটু করে মাদুর গুটানোর মতো শেষ রোদটুকুও নিজেকে কখন টেনে নিয়েছে ঘরের ভিজে মেজে থেকে। বাতাসে সামান্য হিমের আমেজ। সেদিন ইন্দ্রজিৎ ওকে স্পর্শ করেছিল। তপ্ত কপালে হাতখানা চেপে রেখে জিজ্ঞাসা করেছিল, কত জ্বর? আজও তেমনি একটি উত্তপ্ত অনুভূতির জন্য মনে মনে যেন তৃষিত হয়ে উঠল নীলা। একটু আগেও তো কাড়াকাড়ি হয়েছিল। সেই অসতর্ক ছোঁয়াছুঁইটুকুও যেন সূক্ষ্ম একটা প্রচ্ছদের মতো জড়িয়ে আছে গায়ে, চেতনায়। একটি শুধু মুহূর্ত, তবু যেন সারা শরীর বিনা যন্ত্রের মতো ঝঙ্কৃত হয়ে উঠেছিল, সারা মন হয়েছিল গান। হঠাৎ বই মুড়ে রেখে ইন্দ্রজিৎ বললে, আর ভালো লাগছে না পড়তে, আসুন বরং। উৎকণ্ঠ হয়েছিল নীলা। ইন্দ্রজিৎ কি বলবে অনুভব দিয়ে শোনার জন্য সরেও বসেছিল হয়তো। আসুন বরং তাস খেলা যাক, কিংবা বাঘবন্দি। নীলা উঠে দাঁড়ালো, শুকনো গলায় বললে, আমি তো তাস খেলতে জানি না। বাঘবন্দি? তাও না, আপনি বরং শুয়ে পড়ুন। দুর্বল শরীর, আবার অসুখ বেড়ে যাবে। ঘরে ফিরেও তার উত্তেজনা গেল না। কাকে বলবে এ লজ্জার কথা? কার কাছে স্বীকার করবে এ কদিনের অক্লান্ত প্রস্তুতি একেবারে ব্যর্থ হয়ে গেছে? নিজেকে ইন্দ্রজিতের রুচির সঙ্গে মেলাবার দুরাশায় সাহিত্য নিয়ে এ কদিন মেতেছিল নীলা। ভালো লাগেনি, তবু পড়েছে আধুনিক কাব্য। কলেজ লাইব্রেরি থেকে বই ধার করে কেবলই কবিতা পাঠ করেছে। যে টাকায় পাঠ্যপুস্তক কেনবার কথা, সেই টাকায় কিনেছে সংকলন। লজ্জাহীন চিত্ত প্রসাধন। ইন্দ্রজিৎকে মুগ্ধ করবে, মাত করবে এই পণ। কি বোকামি, কি বোকামি! আজ তো গিয়েও ছিল বড় গলায় বড়াই করতে, বড় গলায় আলোচনাতেও মেতেছিল। কে জানতো ওর সঙ্গে বসে উঁচুদের কথা যখন বলছিল ইন্দ্রজিৎ, তখন মনে মনে সে লালায়িত হয়ে উঠেছিল আর একটি নারীর সান্নিধ্যের জন্যে, যে বাঘবন্দি খেলে কিন্তু বন্দিনী হয় না, কবিতা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই যার। কাব্য জিজ্ঞাসা সম্বন্ধে বড় বড় সমালোচকদের ভারী ভারী মত সদ্য সদ্য পড়ে এসে যখন উদ্ধৃত করছিল নীলা, মনে মনে তখন ইন্দ্রজিৎ হাসছিল কিনা কে বলবে। তবু পরাজয়টা মেনে নিতে চায়নি নীলা। ইন্দ্রজিতের যে কত অভাব তা তো সে জানে। এসব রুচি বিকার আসে দৈন্য থেকে। ভালো করে খেতে পড়তে পর্যন্ত পায় না লোকটা। কি একটা টনিকের নাম করছিল। নীলা ঠিক করলে সেই টনিকটা অন্তত ইন্দ্রজিৎকে কিনে দিতে হবে। শান্তির নেশা থেকে ওকে বাঁচাতে হবে। নেশার কথায় হাসি এলো নীলার। ইন্দ্রজিৎকে নিয়ে তার নিজের নেশাও জমে উঠেছে মন্দ কি। বিনিদ্র চোখের কোণে জমে ওঠা ফোঁটা ফোঁটা রক্তের মতো। পপলার পার্কের কথা মনে পড়ল, সৌম্য, মনন। কিন্তু মমির মতো তাদের স্মৃতির আলোকে ভিজিয়ে চিরকাল বাঁচিয়ে রেখে লাভ কি? যা ফুরিয়েছে তা ফুরিয়ে যাক। শরীর থাকবে আজকের ডাঙায়, মন গতকালের প্রবহমান অথই জলে। এই বিড়ম্বনার শেষ হোক। শান্তি, শান্তি। যতবার নামটা উচ্চারণ করল নীলা,
ততবার ঘৃণার কলসি যেন উপচে পড়ল মনে। সে তো জানে শান্তি কি, ইন্দ্রজিৎ জানে না, তার দিকে আর ফিরেও তাকাবে না শান্তি। মনীন্দ্রকে জব্দ করার আগ্রহে সে এখন ঘুরছে অন্য জ্যোতির্মণ্ডলে। থিয়েটারে সাকসেসফুল হয়েছে মনীন্দ্র, শান্তি হতে চাইছে সিনেমায়। কারা যেন আশ্বাস দিয়েছে শান্তিকে চিত্র তারকা করে দেবে, প্রচুর খ্যাতি, প্রচুরতর পয়সা। আজকাল যাদের সঙ্গে ঘুরছে শান্তি, তাদেরও দু একজনকে নীলাও দেখেছে কলেজ যেতে আসতে। এবারে আর মিনমিনে কবি নয়, শক্ত সমর্থ প্রায় মধ্যবয়সী লোকগুলো সব। পরনে মরমরে ক্রিজ দেয়া পাতলুন করকরে ইস্ত্রির শার্ট, আর মা কালীর জিভের মতো লকলকে টাই। কখনো বা প্রজাপতি বউ। মনীন্দ্রের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে শান্তি। এই শান্তির হাত থেকে ইন্দ্রজিৎকে উদ্ধার করতে চাইছে নীলা, কিন্তু শান্তির মতো সর্বনাশ দিয়ে নয়, কল্যাণ দিয়ে, ওষুধ পথ্য স্নেহ জুগিয়ে। পরদিন দাবার ছক গুটিয়ে প্রমথ পোদ্দার নিচে নেমেছে। নীলা পেছন থেকে ডাকল, শুনুন। ফিরে তাকালো প্রমথ। কপালের সহস্র রেখা সহস্রাধিক এক হলো। বিচিত্র হেসে বলল, কি বলো। এদিক ওদিক তাকিয়ে নীলা ওর হাতে একটা আংটি তুলে দিল। উত্তেজিত দ্রুত সুরে বলল, এইটে রেখে টাকা দিতে হবে আমায়, একটু দরকার পড়েছে, পারবেন না? হাত বাড়িয়ে আংটিটা নিল প্রমথ। পারবো, এখন তো টাকা নেই, কলেজে যাবার সময় টাকা নিয়ে যেও, কেমন? বেশ। নীলা রাজি হলো। আর একটা কথা, আমার বাবাকে এ সম্বন্ধে কিছু বলবেন না, এই অনুরোধ। আচ্ছা। ঘাড় নেড়ে রাস্তায় নেমে এলো প্রমথ। আংটিটা সাবধানে লুকোতে লাগলো। হাসলো আপন মনেই। এটা আবারও ফিরে এসেছে তার কাছে। বারে বারেই যায়, বারে বারেই ফেরে। অনুচ্চারিত কিন্তু অর্থপূর্ণ ভাষায় অনেক গোপন কাহিনী বলে পোদ্দারের কানে কানে। কিনু গোয়ালার গলির পালা গান জমেছে মন্দ না। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।